প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা পড়ছি আইন আদালত বার এমসিকিউ ফাউন্ডেশন নোট। আজকে সাক্ষ্য আইনের পার্ট 5, ধারা 74 থেকে 90 আলোচনা করব। এরপরে আবার পার্ট 6 আলোচনা করার চেষ্টা করব। তাহলে প্রথমে 74। আমরা কিন্তু পড়ছি দ্বিতীয় খণ্ডতে কি ধরনের প্রমাণ দিতে হবে আদালতে সেটা বলা হচ্ছে। তো আমরা প্রথমের দিকে দেখলাম ওরাল এভিডেন্স, মানে মুখে সাক্ষ্য দিতে হবে, যে দেখেছে, যে যা শুনেছে তাই আদালতে দাঁড়িয়ে বলবে। তারপরে শুরু হয়ে গেল দালিলিক সাক্ষ্য বা ডকুমেন্টারি এভিডেন্স। তো ডকুমেন্টারি এভিডেন্সে চলছে। তো ডকুমেন্টারি এভিডেন্সের মধ্যে সমস্ত ডকুমেন্ট গুলোকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে। 74 ধারায় হচ্ছে সরকারি দলিল বা পাবলিক ডকুমেন্ট। এখানে গভর্নমেন্ট ডকুমেন্ট না, পাবলিক ডকুমেন্ট। পাবলিক ডকুমেন্ট বলতেই সরকারি দলিল বোঝাচ্ছে। উপধারা 1-এ বলা হচ্ছে যে সকল দলিল সার্বভৌম কর্তৃপক্ষের, সার্বভৌম কর্তৃপক্ষ বলতে কোনো দেশের, স্বাধীন দেশের, সরকারি প্রতিষ্ঠানের বা ট্রাইব্যুনালের, বাংলাদেশ বা কমনওয়েলথ বা বিদেশের আইন প্রণয়নকারী, বিচার বিভাগীয়, শাসন বিভাগীয় কোনো অফিসারের কার্য বা কার্যের লিপিবদ্ধ বিবরণ ইত্যাদি সবকিছুই কি সরকারি দলিলের অংশ। এছাড়াও বাংলাদেশের সর্বসাধারণের জন্য রক্ষিত ব্যক্তিগত দলিলের রেকর্ড। মনে করেন কেউ যদি জমি কিনে তাহলে একটা দলিল পাবে। যে মূল দলিলটা কার কাছে থাকবে? যে ব্যক্তি দলিলটা, জমিটা কিনলো, অর্থাৎ ক্রেতার কাছে থাকবে দলিল। ওই দলিলটা কিন্তু সরকারি দলিল না। কিন্তু সম্পত্তি যদি রেজিস্ট্রি করা হয়, রেজিস্ট্রার যিনি আছেন বা সাব রেজিস্ট্রার অফিসে যে রেজিস্ট্রার থাকেন, সেই রেজিস্ট্রার অফিসে কিন্তু এই দলিলের একটা ভলিউম জমা থাকে, বড় একটা ভলিউম বই। সেই ভলিউম বইয়ে সবকিছু রেকর্ড করা থাকে, লিপিবদ্ধ করা থাকে, অর্থাৎ কে দাতা, কে গ্রহীতা, কোন খতিয়ানের সম্পত্তি, কতটুকু, এভরিথিং সবকিছুই থাকে। তো যেটা সাব রেজিস্ট্রি অফিসে দলিলের যেটা লিপিবদ্ধ করা থাকে, সংরক্ষণ যেটা, সেটা কিন্তু সরকারি দলিল। কিন্তু মূল যে দলিল যেটা কোনো ব্যক্তির কাছে থাকে সেটা কিন্তু আবার সরকারি না, সেটা কিন্তু ব্যক্তিগত দলিল। 75 ধারায় বলা হচ্ছে বেসরকারি দলিল বা ব্যক্তিগত দলিল, ইংরেজি হচ্ছে প্রাইভেট ডকুমেন্ট, সরকারি দলিল ব্যতীত অন্যান্য দলিল সমূহই কি বেসরকারি দলিল। তো এতটুকুই আলোচনায় কিন্তু 74 এবং 75 ধারায় আছে। কিন্তু আপনাদের সুবিধার্থে আমি কিছু রিসার্চ করে সরকারি দলিল এবং বেসরকারি দলিলের উদাহরণ এই নোটে যুক্ত করে দিয়েছি। আমার আগের যে নোট ছিল সেই নোটে এই উদাহরণগুলো ছিল না, আমার ফাইনাল টাচ নোটে ছিল, সেই নোট থেকে দিয়ে দিয়েছি। সরকারি দলিলের উদাহরণ যেমন সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি, কমনওয়েলথ সচিবালয়ের দাপ্তরিক পত্র, গ্রেপ্তারি পরোয়ানা মানে ডাব্লিউএ যে কাগজ থাকে বা ফর্ম থাকে সেটা, কোনো ব্যক্তিকে যদি সমন পাঠানো হয় সেই সমন বা নোটিশ, সার্চ ওয়ারেন্ট, হুলিয়া, কারো বিরুদ্ধে যদি হুলিয়া জারি করা হয়, ওয়ান্টেড হিসাবে ঘোষণা করা হয় সেটা, মামলার আর্জি, জবাব, আদেশ। আর্জি জবাব যদি আর্জি লিখে নিজের কাছে রেখে দেয় কোনো উকিল, তাহলে কিন্তু সেটা সরকারি হবে না। যতক্ষণ না আদালতে জমা দেওয়া হচ্ছে ততক্ষণে, আদালতে জমা দিলে সেটা মামলার নথি হিসাবে কাজ করবে, নথির অংশ হিসাবে কাজ করবে, তখন সেটা সরকারি দলিলের মর্যাদা পাবে। কোন আদালতের রায়, ডিক্রি, জন্ম সনদ, আমাদের প্রত্যেকের কি আছে? জন্ম সনদ। জন্ম সনদ যদিও আমাদের কাছে থাকে, কিন্তু এইটা কি একটা কি সরকারি দলিলের অংশ? সরকার আমাদেরকে দিয়েছে ব্যবহারের জন্য। কোনো ব্যক্তি মারা গেলে মৃত্যু সনদ, জাতীয় পরিচয়পত্র, আমাদের যে এনআইডি কার্ড, সেটাও কিন্তু সরকারি একটা সম্পদ, যেটা আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা কিন্তু এটা বিনামূল্যেই পাই। সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট যে রিপোর্ট, সেটা খতিয়ান রেকর্ড বা পর্চা, আরএস, সিএস, এস এ যে খতিয়ান গুলো আছে সবই কি সরকারি রেকর্ড, সরকারি দলিল। কোনো জমির নকশা, সিআরপিসির 164 ধারায় প্রদত্ত বক্তব্য বা দোষ স্বীকারোক্তি অর্থাৎ কনফেশন, সেটাও যেহেতু ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করে এবং ম্যাজিস্ট্রেট স্বাক্ষর করে, তাই এটা সরকারি দলিল। কারণ ম্যাজিস্ট্রেট একজন কি সরকারি কর্মকর্তা। কোর্ট ফি, আমরা যে কোর্ট ফি ব্যবহার করি, এই কোর্ট ফিটা সরকারি দলিলের অংশ।
সরকারি যে স্ট্যাম্প গুলো আছে সেগুলো, টাকা, টাকা কিন্তু সরকারি দলের অংশ, আমরা যে টাকা ব্যবহার করি সেগুলো, সঞ্চয়পত্র, যে কোনো গেজেট ইত্যাদি। এই উদাহরণ থেকে আপনারা একটা ধারণা পাবেন আসলে সরকারি দলিল কেমন হয়, কোনগুলোকে বলা হবে। এবং বেসরকারি দলিলের উদাহরণগুলো পড়ি। কবলা বা বিক্রয় দলিল, মানে কেউ যদি কোনো কিছু ক্রয় করে তার একটা যদি দলিল থাকে, সে দলিলটা যেটা তার কাছে থাকবে সেটা হচ্ছে বেসরকারি, কিন্তু সেটা রেকর্ড যখন সাব রেজিস্ট্রার কাছে জমা থাকবে সেটা সরকারি। হেবা বা দানপত্র, চুক্তিপত্র, যে কোনো চুক্তি, আউট অফ কোর্ট কিন্তু চুক্তি করা হয়, এই চুক্তিটা কিন্তু বেসরকারি। এফিডেভিট কেউ যদি করে, ঘোষণাপত্র বা হলফনামা একই জিনিস, তো এটা তো নিজেদের ব্যক্তিগত কাজের জন্য করা হয়, সেটা কিন্তু সরকারি দলিল না, বেসরকারি দলিল। কোনো চিঠি বা প্রকাশিত পত্র, আমি কারো কাছে যদি চিঠি লিখি সেটা ব্যক্তিগত বিষয়, এই কারণে ব্যক্তিগত দলিল। কোনো উইল, ওসিয়ত, তদন্তকালে পুলিশের দিনপঞ্জি, মানে পুলিশ যখন তদন্ত করে তার একটা কেস ডায়েরি থাকে, সিডি থাকে, তো পুলিশ কেস ডায়েরিটা কিন্তু আহ, অনেক সময় মনে হতে পারে যে এটা সরকারি দলিল, কিন্তু সরকারি দলিল না। সিডিটা এর এভিডেন্সিয়ালি ভ্যালু কিন্তু নাই, এই কারণে এটাকে কি বলা হচ্ছে, বেসরকারি দলিল। নথির অংশ, কিন্তু এই অংশটা এভিডেন্স হিসেবে কাজ করে না, শুধু তদন্তে কাজ হয়। প্রকাশিত কবিতা, কেউ যদি কবিতা লেখে এবং প্রকাশ করে সেটা বেসরকারি। বিভাগীয় অনুসন্ধানে ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধকৃত বিবৃতি, যদি বিভাগীয় কোনো তদন্ত করে ম্যাজিস্ট্রেট যে কোনো বিবৃতি যদি লিপিবদ্ধ করে সেটা মামলার কোনো অংশ হবে না, তাই এটা বেসরকারি দলিল। সিআরপিসির 161 ধারায় গৃহীত সাক্ষীর জবানবন্দি, পুলিশ যখন তদন্ত করে 161 ধারায় সাক্ষীদের জবানবন্দি নাই, এটা কিন্তু এভিডেন্সিয়াল ভ্যালু খুব একটা নাই, এই কারণে এটা বেসরকারি দলিল। যদিও চার্জশিটে সাথে, মামলা যখন চার্জশিট দেওয়া হয় তদন্তের পরে চার্জশিটের সাথে কিন্তু 161 ধারার যে বক্তব্য এগুলো সবকিছুই জমা থাকে, তারপরেও চার্জশিটটাই কিন্তু বেশি গুরুত্ব পায়। 161 ধারার যে জবানবন্দি, এইটার খুব একটা এভিডেন্সিয়াল ভ্যালু নাই। এই কারণেই কিন্তু যারা 161 ধারায় পুলিশের কাছে জবানবন্দি দিলেন, তাদেরকে কিন্তু আদালতে দাঁড়িয়ে পুনরায় মৌখিকভাবে জবানবন্দি দিতে হয়। এই কারণেই 161 ধারার যে সাক্ষ্যগত মূল্য, এভিডেন্সিয়াল ভ্যালু নাই, সেই কারণেই এটা বেসরকারি দলিল। এই জিনিসগুলো আপনাদের কনফিউশন তৈরি করতে পারে। ব্যাংক চেক, কারো যদি ব্যাংকের চেক, এটা তো আমার যেমন ব্যাংকের অ্যাকাউন্ট আছে, ব্যাংকের চেক আছে, এটা আমার ব্যক্তিগত দলিল। সংবাদপত্র, যে কোনো ব্যক্তির যে সংবাদপত্র, সংবাদপত্র তার সরকারি হয় না, এটা বেসরকারি হয়, তাই এগুলো সবই কি বেসরকারি দলিল। প্রতিবার দু একটা প্রশ্ন আসে, কোনটি সরকারি দলিল কোনটি বেসরকারি দলিল, এভাবে, বা কোনটি সরকারি দলিল নয় বা কোনটি বেসরকারি দলিল নয়। তো এই ধরনের প্রশ্ন থাকে। আপনাদের যে আমি ক্লাস টেস্ট নিব সেখানেও থাকবে, মডেল টেস্টেও থাকবে, এই 74 এবং 75 ধারা থেকে প্রতিবার প্রশ্ন আসে কনফার্ম। 76, সরকারি দলিলের জাবেদা নকল। এই যে 74 ধারা যে সরকারি দলিলগুলো আছে, সেই সরকারি দলিল কিন্তু আপনাকে দিয়ে দিবে না। যেমন আপনি যদি কোনো আরএস খতিয়ান উত্তোলন করতে চান, আরএস যে রেকর্ড রুম সেখানে যে যদি বলেন যে আমাকে মূল কপি একটা দেন, মূল কপি আপনাকে দিবে না, বলবে আপনি আবেদন করেন অনলাইনে, তখন আপনাকে একটা ট্রু কপি বা সার্টিফাইড কপি দেওয়া হবে। তার মানে সরকারি দলিলের মূল কপি পাওয়া যায় না, সার্টিফাইড কপি পাওয়া যায়, এটা হচ্ছে সাধারণ নিয়ম। দু একটা ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে। সার্টিফাইড কপিস অফ পাবলিক ডকুমেন্ট, দলিলের জিম্মাদার কর্তৃক, অর্থাৎ যেই দলিল যার কাছে আছে, যেমন আরএস রেকর্ড কার কাছে থাকবে, আরএস রেকর্ডের যে রেকর্ড রুম, সে রেকর্ড কিপারের কাছে থাকবে। সঠিক অনুলিপি বা ট্রু কপি হিসাবে ঘোষণা করা হবে, এবং অফিসারের তারিখ, মানে অফিসারের তারিখ সহ 5টি স্বাক্ষর, অফিসার কিন্তু স্বাক্ষর করবেন এবং স্বাক্ষরের তারিখ দিবেন। সাধারণত কোনো সার্টিফাইড কপি ইস্যুর ক্ষেত্রে 5টি তারিখ থাকবে, 5টি তারিখ থাকলে বোঝা যাবে যে হ্যাঁ সেটা সঠিক। সার্টিফাইড কপি যখন আমরা নিই আদালতের কোনো রায় আদেশের, 5টি তারিখ থাকে উপরের দিকে, লক্ষ্য করবেন। তাই 5টি তারিখ, এইটা সাধারণত 5টি তারিখে হয়, কম বেশি থাকতে পারে, কিন্তু আমি যতগুলো দেখেছি মামলা রায় আদেশের কপি 5টি তারিখই দেওয়া থাকে পরপর। ও উপাধি সংযোজন ও সিলমোহরও থাকবে আদালতের, আদালতে সিলমোহর না থাকলে সেটা ফেক হতে পারে। 77, জাবেদা নকল পেশ করে দলিল প্রমাণ করা যেতে পারে। 77 ধারা জাস্ট বলছে যে যদি মূল দলিল না থাকে তাহলে দলিলের সার্টিফাইড কপি যদি আমি জমা দিই তাহলে মামলা
প্রমাণ করা যাবে, কারণ সেটার এভিডেন্সিয়াল ভ্যালু আছে। 78, অন্যান্য সরকারি দলিল প্রমাণ, সরকারি গেজেট, মুদ্রিত পুস্তক, জার্নাল ইত্যাদি দাখিলের মাধ্যমেও কিন্তু সরকারি দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যাবে। 79, জাবেদা নকলের বিশুদ্ধতা সম্পর্কে অনুমান, যদি কোনো জাবেদা নকল আদালতে পেশ করা হয়, তাহলে আদালত এটা বিশুদ্ধ না ফেক বা তৈরি করা বা জাল, এটা সম্পর্কে কি অনুমান করবে? তো আদালত শ্যাল প্রিজুম করবে। শ্যাল প্রিজুম মানে অবশ্যই অনুমান করবেন সঠিক। নির্দেশিত পদ্ধতিতে প্রণীত হলে যথার্থ বলে আদালত অবশ্যই অনুমান করবেন। অবশ্যই অনুমান মানে শ্যাল প্রিজুম। আমরা প্রিজাম্পশন সম্পর্কে জানলাম প্রথম ক্লাসে, 3 প্রকারের প্রিজাম্পশন আছে: মে প্রিজুম, শ্যাল প্রিজুম এবং কনক্লুসিভ প্রুফ। 3 প্রকার। তো এইটা কিন্তু শ্যাল প্রিজুম মানে অবশ্যই ধরে নিতে হবে, তার মানে এইটার ভ্যালু আছে মোটামুটি। 81A, ডিজিটাল মাধ্যমে প্রকাশিত গেজেট সম্পর্কে অনুমান। দেখবেন প্রতিদিনই কি হয়, গেজেট প্রকাশ হয়, নতুন নতুন আইন হচ্ছে। সে আইনগুলো কিন্তু সরকারি যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে থাকে। তো এই ওয়েবসাইটে যে গেজেট, সেই গেজেট সম্পর্কে কি অনুমান করবেন, এটাও আদালত শ্যাল প্রিজুম করবেন। 84, আইন ও আদালতের সিদ্ধান্তে রিপোর্ট সংকলন সম্পর্কে অনুমান, যেমন ডিএলআর। ডিএলআর মানে ঢাকা ল রিপোর্ট, এআইআর মানে অল ইন্ডিয়া রিপোর্ট, এএলআর অ্যাপেক্স ল রিপোর্ট। এগুলো কিন্তু প্রেসিডেন্ট বা নজির সংক্রান্ত মানে মামলার রায়ের সংকলন থাকে এখানে। তো এগুলো যদি গেজেটের মাধ্যমে প্রকাশ হয়, তাহলে আদালত এটাকে শ্যাল প্রিজুম অ্যাজ জেনুইন অর্থাৎ আসল বলে অবশ্যই অনুমান করবেন। তার মানে আমরা যে কেস রেফারেন্স দিই, সেই কেস রেফারেন্সের ভালোই মূল্য আছে। 85, পাওয়ার অফ অ্যাটর্নি বা আম মোক্তারনামা সম্পর্কে অনুমান, এটাও আদালত কিন্তু শ্যাল প্রিজুম করবেন জিনুইন হিসাবে, যদি সেটা নোটারি পাবলিক বা আদালত বা জজ, ম্যাজিস্ট্রেট, কনুল, ভাইস কনুল, সরকারের প্রতিনিধির সম্মুখে সম্পাদিত অনুদিত হয়। অনুমোদিত হলে সেটা অবশ্যই আদালত শ্যাল প্রিজুম করবেন। তার মানে পাওয়ার প্যাটার্ন যদি সঠিকভাবে তৈরি করা হয়, সম্পাদন করা হয়, সেটা শ্যাল প্রিজুম। আর যদি সেটা ভুলভাবেই তৈরি করা হয়, তাহলে তো সেটার কোনো মূল্যই থাকবে না। 85A, ডিজিটাল মাধ্যমে সম্পাদিত চুক্তি সম্পর্কে অনুমান। মনে করেন কিছু চুক্তি হলো, সেগুলো ডিজিটাল মাধ্যমে, এটা কিন্তু 22 সালে যুক্ত করা হয়েছে। কারণ এখন অনেক কিছুই অনলাইনে হয়, যেমন আপনাদের সাথে আমার যে চুক্তি, এটাও কিন্তু অনলাইনে হয়েছে। আপনারা একটা নির্দিষ্ট পেমেন্ট দিবেন, আমি আপনাদেরকে এমসিকিউ এর কোর্স কমপ্লিট করিয়ে দিব। এটাও কিন্তু অনেকটা আমার সাথে আপনাদের একটা অনলাইন চুক্তি বা ডিজিটাল কন্ট্রাক্ট। তো এই ধরনের অনেক কোম্পানির সাথে কিন্তু অনলাইন চুক্তি হয়, যেমন আমরা যদি অনলাইনে শপিং করি, তো তাদের একটা ফর্ম পূরণ করতে হয়। আমি মানে অনলাইনে পেমেন্ট দিতে পারি অথবা হাতে আসার পরে পেমেন্ট দিতে পারি, সবকিছুই কিন্তু অনলাইনে একটা চুক্তির মাধ্যম হয়। এটাও কিন্তু শ্যাল প্রিজম, এটারও গুরুত্ব আছে। 85B, ডিজিটাল রেকর্ড ও ডিজিটাল সিগনেচার সম্পর্কে অনুমান। বিপরীত কিছু প্রমাণিত না হলে, বিপরীত কিছু বলতে যে এটা জাল বা ভুল এই ধরনের কোনো কিছু যদি প্রমাণ না হয়, তাহলে এটা অবশ্যই আদালত শ্যাল প্রিজুম করবেন এটা যথার্থ বলে। 85C, ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট সম্পর্কে অনুমান। ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট যদি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হয়, যথাযথ অথরিটির মাধ্যমে যদি হয় ইস্যু করা, তাহলে বিপরীত কিছু প্রমাণিত না হলে, তার মানে এটা যদি এডিট করা হয় বা এটা ফেব্রিকেটেড করা হয় বা এআই দিয়ে তৈরি করা হয়, যথেষ্ট মানে সঠিক অথরিটির মাধ্যমে যদি না আসে, বা সঠিক অথরিটি যেটা দিয়েছিল সেটাকে কি করা হয়েছে, একটু এডিট করে পরিবর্তন করা হয়েছে, এরকম যদি কোনো পক্ষ প্রমাণ করে ফেলে, সেটা ভিন্ন জিনিস। আর না করলে সেটা অবশ্যই যথার্থ বলে আদালত অবশ্যই অনুমান করবেন, অর্থাৎ শ্যাল প্রিজুম করবেন। এগুলো প্রশ্ন আসে, কোনটি শ্যাল প্রিজুম, কোনটি মে প্রিজুম, বা এইটি কি, আদালত কি হিসেবে অনুমান করবেন, শ্যাল প্রিজুম, মে প্রিজুম, না কনক্লুসিভ প্রুফ, বা কোনোটি নয়, না সবগুলো? এইভাবে প্রশ্ন আসে এখান থেকে। 88, তারবার্তা, যেটা টেলিগ্রাফ, এখন কিন্তু টেলিগ্রাফের খুব একটা ব্যবহার নাই, এখন তো ইন্টারনেটের যুগ, ইএমএল এর যুগ, সম্পর্কে অনুমান, এটা কিন্তু মে প্রিজুম করবে, এটার গুরুত্ব কম। 88 এ, ডিজিটাল যোগাযোগ সম্পর্কে অনুমান। ডিজিটাল যোগাযোগ বলতে এখন আমরা যে ইমেল করি, হোয়াটসঅ্যাপ করি, তারপরে ইমোতে মেসেজ দিই,
অথবা শুধু এসএমএস দিই, এই সবগুলো কিন্তু ডিজিটাল যোগাযোগ। এই এই যে সমস্ত যোগাযোগ, এই যোগাযোগের এখন যদি কেউ হোয়াটসঅ্যাপে কোনো কিছু পাঠালো, সেটা যদি স্ক্রিনশট দিয়ে রাখা হয় এবং সেটা যদি এডিট করা না হয়, সেটার সত্যতা সম্পর্কে আদালত মে প্রিজুম করবেন, মানে গুরুত্ব একটু কম। 89, নোটিশ প্রদান সত্ত্বেও পেশ করা হয়নি এমন দলিলের যথাযথ সম্পাদন সম্পর্কে অনুমান। একজন ব্যক্তিকে বললো আপনার কাছে কি আছে, দলিল আছে, এই দলিলটা আদালতে নিয়ে আসেন, বলে তাকে সমন দেওয়া হলো বা নোটিশ দেওয়া হলো। নোটিশ পাওয়ার পর সে আদালতে সেটা জমা দিল না, তখন আদালত দেখবে যে আইন মোতাবেক সহি মোহরকৃত মানে সার্টিফাইড করা কিনা, স্ট্যাম্প যুক্ত করে সম্পাদনকৃত মর্মে আদালত অবশ্যই অনুমান করবে। জমা দিক আর না কোনো ফটোকপি থাকে বা সার্টিফাইড কপি আদালতে জমা দেয় অপরপক্ষ, সেক্ষেত্রে সেটা আদালত সঠিক বলে ধরে নিবে, কারণ সেটার মূলটা যার কাছে আছে সে জমা দিচ্ছে না। জমা না দেওয়ার কারণ হয়তোবা তার বিরুদ্ধে চলে যাবে তাই। 89 ফিজিক্যাল বা ফরেনসিক সাক্ষ্য সম্পর্কে অনুমান। ফিজিক্যাল বা ফরেনসিক সাক্ষ্য বলতে যেমন ওই যে ব্লাড রিপোর্ট বা ডিএনএ রিপোর্ট, এই টাইপের। তো এটাও বিপরীত কোনো কিছু যদি প্রমাণ না হয়, অর্থাৎ কোনো জাল জালিয়াতি করা না হয়, রিপোর্ট পরিবর্তন করে দেওয়া হয়েছে বা রিপোর্টে কোনো ছেড়ছাড় করা হয়েছে বা ঘষা মাজা করা হয়েছে, এই ধরনের যদি কোনো এলিগেশন অপর পক্ষ না তোলে বা প্রমাণ না করে, তাহলে এটা মে প্রিজুম করবে, এটার গুরুত্ব একটু কম আছে। এখন যদি কোনো ডাক্তার ব্লাড রিপোর্ট দেয়, তাহলে ডাক্তারকে কিন্তু কি করা যাবে, আদালতে ডেকে জবানবন্দি দিতে হবে এবং জেরাও করা যাবে। অপরপক্ষ যদি বলে যে আদালত যে রিপোর্ট দিয়েছে, ডিএনএ রিপোর্ট দিয়েছে, তাকে আমি কি করব, জেরা করব, বা রিপোর্ট চ্যালেঞ্জ করা যাবে, সেই ক্ষেত্রে হয়তো বা আবার রিপোর্টের জন্য পাঠানো হবে বা ভিন্ন কোনো কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। 90, 90 এবং 90 এই দুইটা থেকে বারবার হয় 90 থেকে প্রশ্ন আসে অথবা 90 থেকে প্রশ্ন আসবে। 90 যেহেতু লেটেস্ট ধারা, আপনাদের জন্য হয়তো বা 90 থেকে প্রশ্ন এবার আসতে পারে। তবে 90 থেকে বারবার অনেক প্রশ্ন এসেছে, যদি এমসিকিউ অংশতে দেখেন তাহলে বুঝতে পারবেন। বলছে 30 বছরের অধিক পুরনো দলিল সম্পর্কে অনুমান। একটা দলিল 30 বছরের বেশি পুরনো, অর্থাৎ আজকে যেটা দলিল আমি হাতে রাখছি, এটা কিন্তু 30 বছরের আগেই সম্পাদন হয়েছে, 30 বছর বা তারও আগে। সেক্ষেত্রে এটা মে প্রিজুম করবে যথাযথ হেফাজতকারী বা প্রপার কাস্টডি থেকে যদি আসে, অর্থাৎ যে দলিলটা যার কাছে থাকা দরকার তার কাছ থেকে যদি সেটা পাওয়া যায় বা তার কাছ থেকে যদি সেটা উপস্থাপিত হয়, তাহলেই সেটা প্রপার ডকুমেন্ট ধরা হবে। আর তার কাছ থেকে না পাওয়া গেলে এটা কিন্তু প্রপার ডকুমেন্ট ধরা হবে না। তার মানে শর্ত হচ্ছে যথাযথ হেফাজতকারী বা প্রপার কাস্টডি যার কাছে, তার কাছ থেকে বের হয়ে আসতে হবে, তাহলেই 30 বছরের পুরনো দলিলকে মে প্রিজুম অ্যাজ জিনুইন বা আসল হিসাবে আদালত ধরবে। 90-এর মতোই আরেকটি ধারা যুক্ত করা হয়েছে ডিজিটাল রেকর্ডের ক্ষেত্রে। 90 5 বছরের অধিক পুরনো ডিজিটাল রেকর্ড সম্পর্কে অনুমান, অর্থাৎ ডিজিটাল যদি রেকর্ড হয়, অডিও ভিডিও পিকচার, কোনো আহ, লিখা, এই ধরনের কোনো কিছু যদি হয়, সেটা 5 বছরের পুরনো হলেই কিন্তু সেটা মে প্রিজুম করবে। তার মানে হার্ড কপি হলে 30 বছর, আর সফট কপি হলে 5 বছর পুরাতন হলে হবে। এটাও যথাযথ হেফাজতকারীর কাছ থেকে যদি পাওয়া যায়, মানে প্রপার কাস্টডি থেকে যদি আসে, তাহলে সঠিক ব্যক্তির দখল থেকে আসলেই এটা মে প্রিজম হিসেবে আদালত ধরে নিবে। তো দেখবেন একটু আগে যে আমরা দেখলাম কিছু জায়গায় শ্যাল প্রিজম, কিছু মে প্রিজম, শ্যাল প্রিজম, মে প্রিজম, আপনাদের কনফিউশন তৈরি হতে পারে কোনটা শ্যাল প্রিজম কোনটা মে প্রিজম। তো এখানে আমি ধারা 89 থেকে 90 এর ধারায় অনুমান সম্পর্কে কিছু কৌশল, মনে রাখার কৌশল আমি দিয়ে দিয়েছি। এই মনে রাখার কৌশল থেকে আপনারা সহজে বুঝতে পারবেন এবং অনেক সময় ইংলিশে প্রশ্ন আসে, ইংলিশটা ধরতে পারবেন। এখানে সেকশন উল্লেখ করা আছে বামে। তারপরে প্রিজাম্পশন অ্যাজ টু কি সম্পর্কে, প্রিজাম্পশন বা অনুমান, শ্যাল প্রিজম আর মে প্রিজম অ্যাজ প্রিজম অ্যাজ জিনিউন, মানে আসল হিসাবে শ্যাল প্রিজম করবে, মানে অবশ্যই ধরে নিবে, না ধরে নিতে পারে, মে প্রিজম মানে ধরে নিতে পারে। তো এখানে দেওয়া আছে, আপনারা এটা পড়ে নিবেন। একটু আগে যেটা আমরা পড়লাম সেটাই কিন্তু আবার ইংলিশে এখানে দেওয়া আছে। দেখেন এখানে প্রথমে টানা 81টা কিন্তু ওমিটেড মানে বাদ দেওয়া হয়েছে, 1973 সালে এটা বাদ হয়ে গেছে। তো টানা দেখেন শ্যাল প্রিজম সব এই পর্যন্ত শ্যাল প্রিজম, তারপরে 4টা মে প্রিজম আছে, তারপরে একটা শ্যাল প্রিজম, তারপরে আবার 3টা মে প্রিজম। এগুলো একটু
লক্ষ্য করে মনে রাখার চেষ্টা করবেন। এরপরে ষষ্ঠ অধ্যায়, এখানে 91 থেকে 100, দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন। এই যে অধ্যায়, এই অধ্যায় থেকে কিন্তু ইতিপূর্বে খুব একটা প্রশ্ন আসেনি, তাই এই অধ্যায় পুরোটা 10টি ধারায় বাদ দিয়ে দিয়েছি, তাহলে আপনাদের পড়া কমে গেছে। এখন আপনাদের সময়ে এই 10টি ধারা থেকে হয়তো বা একটি প্রশ্ন চলেও আসতে পারে, আসুক, তাতে সমস্যা নেই। একটা প্রশ্ন না পড়লেও আমাদের সমস্যা নেই। 15টার মধ্যে 14টা কমন পেলেও হবে, আর আসার সম্ভাবনা খুবই কম। যদি আপনাদের সময় আসে তাহলে পরের বার হয়তো বা এখান থেকে আমি 4-5টা সেকশন আবার নোটে যুক্ত করে দিব। এরপরে আমরা চলে যাই পার্ট 6, ধারা 101 থেকে 114 আলোচনা করব। সাক্ষ্য আইনে মনে রাখতে হবে কত ধারায় কি আছে। ধারাভিত্তিক প্রশ্ন সাক্ষ্য আইনে কিন্তু বেশি হয়, বুঝে বুঝে মনে রাখতে হবে। তৃতীয় খণ্ড শুরু হলো। আমরা প্রথম খণ্ডে ছিল কি প্রমাণ করতে হবে, দ্বিতীয় খণ্ডে ছিল হচ্ছে কি উপস্থাপন করতে হবে আদালতে, মানে কিসের মাধ্যমে প্রমাণ করতে হবে। এবার হচ্ছে কার দ্বারা, অর্থাৎ সাক্ষী কে হতে পারবে এবং কি পদ্ধতিতে, এবং যে প্রমাণ যে দিবে মৌখিক বা দলিলের মাধ্যমে, সেটা কিভাবে, কি পদ্ধতিতে, হাউ, এগুলোর উত্তর পাওয়া যাবে এখানে। সপ্তম অধ্যায় শুরু হচ্ছে 101 থেকে 114। এই অধ্যায়ের যে বিষয়বস্তু সেটা হচ্ছে প্রমাণের দায়িত্ব বা ভার, ইংরেজি হচ্ছে বার্ডেন অফ প্রুফ। 101 ধারায় আছে প্রমাণের দায়িত্ব বা বার্ডেন অফ প্রুফ। তো বার্ডেন অফ প্রুফ, একটা যখন মামলা যে করবে তাকেই তা তো প্রমাণ করতে হবে। কেউ যদি দাবি করে যে এটার মালিক আমি, তাকেই তার মালিকানা প্রমাণ করতে হবে। এখন কেউ যদি দাবি করে যে মিস্টার এক্স একটা চুরি করেছে, তো যে দাবি করছে বাদী হিসাবে এক্স এর বিরুদ্ধে এক্স এখানে নীরব থাকবে, কিন্তু যে বাদী সে কিন্তু প্রমাণ করবে যে এক্স চুরি করেছে কিনা। যদি প্রমাণ করতে পারে এক্স এর সাজা হবে, প্রমাণ করতে না পারলে এক্স খালাস পেয়ে যাবে। তো এই বার্ডেন অফ প্রুফ 101 থেকে 114 পর্যন্ত একটা জিনিস কমন সেন্স হিসাবে মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে যা দাবি করবে তাকেই তা প্রমাণ করতে হবে। এখানে আপনারা বার্ডেন অফ প্রুফের পাশে লিখে নেন, যে যা দাবি করবে তাকেই তা প্রমাণ করতে হবে। খুব সুন্দর করে এই কথাটা লিখে নেন, যে যা দাবি করবে তাকেই তা প্রমাণ করতে হবে। দাবিকারীর, মানে প্রমাণের দায়িত্ব হচ্ছে দাবিকারীর, অর্থাৎ যে যা দাবি করছে তাকেই তা প্রমাণ করতে হবে। বাদী বা বিবাদী যে বিষয় দাবি করে তাকেই তা প্রমাণ করতে হবে। বাদী দাবি করছে এই সম্পত্তির মালিক আমি, আমি বাদীকে সেটা প্রমাণ করতে হবে যে সেই সম্পত্তির মালিক সে। বিবাদী যদি অস্বীকার করে যে না এই সম্পত্তির মালিক বাদী না আমি, তখন বিবাদীকে আবার সেটা প্রমাণ করতে হবে। সিভিল মামলার ক্ষেত্রেও একই রুলস, ক্রিমিনাল মামলার ক্ষেত্রেও কিন্তু একই বিষয়। 101 ধারার যে বিধান সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিধান, যে যে যা দাবি করবে তাকেই তা প্রমাণ করতে হবে। মূল বই বা বেয়ার একটা কিন্তু একটু বিস্তারিত বর্ণনা করা আছে, আমি খুব সংক্ষিপ্ত ভাবে এখানে তুলে ধরেছি। এই সেন্সটুকু যদি মনে রাখতে পারেন তাহলে কিন্তু প্রমাণ করতে পারবেন, এবং এটা একটা কমন সেন্সেরও বিষয়। 102 বলা হচ্ছে প্রমাণের দায়িত্ব যার উপর ন্যস্ত থাকে। সাধারণত প্রমাণের দায়িত্ব কার উপরে ন্যস্ত থাকবে? উভয় পক্ষ থেকে সাক্ষ্যদান করা না হলে, উভয় পক্ষ থেকে যদি সাক্ষ্যদান করা না হয়, মনে করেন বাদী বিবাদী উভয় আসছে, এখন কোনো পক্ষই সাক্ষ্য দিল না, তাহলে মামলাটা কি ফেল করবে, মানে ডিক্রি দেওয়া হবে না। তাহলে কে হেরে যাবে? বাদী হেরে যাবে। যেহেতু বাদী হেরে যাবে, তাই বাদীকেই বাদীর মামলা প্রমাণ করতে হবে। এটা কে বুঝেননি? যিনি বুঝেননি তিনি হাত উত্তোলন করেন। কামরুজ্জামান ভাই, লাইনে আসেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে বললাম যে যে যা দাবি করছে তাকেই তা প্রমাণ করতে হবে। 102 ধারে বলা হচ্ছে প্রমাণের দায়িত্ব সাধারণত কার উপরে ন্যস্ত থাকে। এখন বলা হচ্ছে একটা মামলা হলো, মামলায় কোনো পক্ষই সাক্ষী দিল না। যদি ক্রিমিনাল মামলা হয়, ক্রিমিনাল মামলায় মনে করেন আদালতে দাঁড়িয়ে একটা মহিলা তার স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করলো, সিআর মামলা। সিআর মামলায় যদি 4-5 ডেট যদি সাক্ষী না নিয়ে আসে, তাহলে মামলা অটোমেটিক খারিজ হয়ে যায়। তার মানে সাক্ষী না দিলে বাদীর মামলা কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। তাহলে ক্ষতিকার হবে বাদীর। বুঝতে পারেননি? জি জি জি। তাহলে উভয় পক্ষ থেকে সাক্ষ্যদান করা না হলে আপাত অবস্থায় যে পক্ষ হারবে তার উপরে কিন্তু প্রমাণের দায়িত্ব থাকবে। তাহলে ক্রিমিনাল মামলায় বাদী যদি সাক্ষ্য না দেয়, বাদীর মামলা ফেল করবে, মানে বাদী হেরে যাবে, তার মানে বাদীকে মামলা প্রমাণ করতে হবে।
অপরদিকে সিভিল মামলার ক্ষেত্রেও যদি কেউ ঘোষণামূলক মামলা করে বা বাটোয়ারা মামলা করে এবং মামলায় সাক্ষী প্রথমে বাদীকেই দিতে হয়, বাদী পক্ষ যদি সাক্ষী না দেয় তাহলে মামলা খারিজ হয়ে যাবে। খারিজ হয়ে গেলে বাদী হেরে গেল, তার মানে মামলা প্রমাণের দায়িত্ব বা প্রমাণের ভার বাদীর উপরেই ন্যস্ত থাকে। তার মানে 101 এবং 102 এর বক্তব্য কিন্তু ঘুরে ফিরে একই হচ্ছে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? মুক্তারুল ভাই লাইনে আসেন। মুক্তারুল ইসলাম। রাজীব ভাই লাইনে আসবেন। শ্রাবণী আপু লাইনে আসসালামু আলাইকুম আসবেন। স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার এখানে আচ্ছা, স্যার আমার এখানে একটা নয়েজ হচ্ছে কিন্তু। এখনো শুনতে পাইনি অবশ্য, নয়েজ হলে আমি বন্ধ করে দিব নি। এটা বুঝতে পারলেন যে 101 এবং 102 এর বক্তব্য কিন্তু একই ঘুরে ফিরে, যে যে যা দাবি করবে জি স্যার, তাকেই তা প্রমাণ করতে হবে। তাকে তো ঠিক প্রমাণ করতে আছে। বুঝতে পারছি স্যার। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার বাসার বুঝতে- পাশে স্যার ওয়াজ হচ্ছে স্যার, অনেক নয়েজ। আচ্ছা, ঠিক আছে। ওকে স্যার, আচ্ছা। আসসালামু আলাইকুম। আচ্ছা, রাজীব ভাই নয়েজ এখনো ফিল করছে না, লাইনে থাকেন। আচ্ছা, উদাহরণ কিছু দিই। জমির দখল দাবি। এখন একজন বলছে যে এই জমির দখলদার আমি, উইলে আমি সম্পত্তিটা পেয়েছি। এর বিষয় প্রমাণের দায় হচ্ছে দখল দাবিকারীর। যে দখল দাবি করছে তাকেই দখলের বিষয়বস্তুটা প্রমাণ করতে হবে। বন্ড মূলে পাওনা টাকা দাবি। বন্ড পেশ করা হয়েছে আদালতে, এটা বন্ড না বলে মনে করেন চেক বলি। মনে করেন যে একজন আরেকজনকে চেক দিয়েছে, উদাহরণ আমি আর রাজীব ভাইকে দিই, মনে করেন আমি রাজীব ভাইকে একটা চেক দিয়েছি। এখন রাজীব ভাই চেকটা আদালতে জমা দিল, 5 লক্ষ টাকার চেক। এখন এই চেক যেহেতু রাজীব ভাই জমা দিয়েছে, তাহলে এই এই চেকটাই হচ্ছে প্রমাণ সবচেয়ে। আচ্ছা, রাজীব ভাইয়ের যথেষ্ট এখানে নয়েজ হচ্ছে আসলে। নয়েজ কার হচ্ছে না? আচ্ছা, বাসেত ভাই লাইনে আসেন, একজনকে লাইনে ডাকা। জি স্যার বলেন। আচ্ছা, একটু লাইনেই থাকেন। মনে করেন আমি ঠিক আছে। আপনাকে 5 লক্ষ টাকার চেক দিলাম। এবার আপনি ওই চেকটা ব্যাংকে নিয়ে গিয়ে দেখলেন যে টাকা নাই, তাহলে চেকের মামলা হলো আমার বিরুদ্ধে। এখন আমার বিরুদ্ধে যদি আপনি চেকের মামলা করেন, সেক্ষেত্রে কিন্তু এই মামলা 5 লক্ষ টাকা আপনি পান প্রমাণের জন্য চেকটা আলটিমেটলি স্বাক্ষর যেদিন দিবেন সেদিন আদালতে জমা দিতে হবে, তাই নয় কি? জি স্যার। তাহলে আপনি দাবি করছেন যে আপনি আমার কাছ থেকে 5 লক্ষ টাকা পাবেন এবং তার প্রমাণস্বরূপ চেক আদালতে জমা দিচ্ছেন। ওকে। জি স্যার। এখানে চেকের এই যে বন্ড পেশকৃত, বন্ডের কাছে আপনারা চেক লিখতে পারেন বা মনে রাখেন, লিখে রাখেন বন্ডের কাছে চেক। চেক আর বন্ড মোটামুটি, আগে বন্ড চলতো, এখন চেক চলে বেশি। আচ্ছা, বন্ডটি যে প্রতারণার মাধ্যমে সম্পাদিত তা প্রমাণের দায়। এখন আমি বলছি, আমি আবার ডিফেন্স লয়ার, আমার লয়ার বা আমি আসামি পক্ষ থেকে দাবি করছি যে এই যে চেক বা বন্ড, এটা প্রতারণামূলক ভাবে সম্পাদিত, মানে এইটা সঠিকভাবে নেওয়া হয়নি। মানে মিস্টার বাসেদ আমার কাছ থেকে কোনো টাকা পাবে না, আমার যে চেক তার কাছে আছে এটা প্রতারণামূলক ভাবে নেওয়া হয়েছে বা চুরি করে নেওয়া হয়েছে। এটা যদি দাবি করি আমি, তাহলে আপনি দাবি করলেন আপনি আমার কাছ থেকে 5 লক্ষ টাকা পেলেন, তার বিনিময়ে বা প্রমাণস্বরূপ আপনি চেক জমা দিলেন আদালতে বা বন্ড জমা দিলেন। আর আমি দাবি করছি যে ওই বন্ড বা চেকটি কি, বন্ড বা চেকটি হচ্ছে প্রতারণার মাধ্যমে নিয়েছে বা বন্ড বা চেকটা একটা ফেক, নকল। তাহলে যে ফেক, নকল বা প্রতারণা আমি দাবি করছি, তা এই প্রতারণার বিষয়টা দাবি যে করছি আমি, এটা প্রমাণের দায়িত্ব কার? আমারই, যেহেতু এটা আমি দাবি আপনার করছি স্যার, এটা আপনার। প্রতারণা। তাহলে জি স্যার। প্রতারণার বিষয় দাবিকারের। তাহলে 102 ধারার বক্তব্য, মামলা প্রাথমিকভাবে মামলার মূল যে দাবি সেটা তো বাদী প্রমাণ করবে, কিন্তু এই মামলায় আসামি পক্ষ যখন বিপরীত কোনো কিছু দাবি করে, তখন ওই আসামি যতটুকু দাবি করছে আসামিকে সেটা প্রমাণ করতে হবে। 101 পড়ানোর সময় কি বললাম? যে যা দাবি করবে তাকেই তা প্রমাণ করতে হবে। আপনি দাবি করছেন 5 লক্ষ টাকা পান, তার বিনিময়ে চেক জমা দিলেন আদালতে সাক্ষ্য হিসেবে।
আমি দাবি করছি চেকটা হচ্ছে ফেক বা প্রতারণামূলক ভাবে নেওয়া। তাই এই যে ফেক বা প্রতারণামূলক ভাবে নেওয়া হয়েছে এটা প্রমাণ করার দায়িত্ব আমার আসামি পক্ষ থেকে। ক্লিয়ার হলো বিষয়টা? জি স্যার, জি বুঝতে পেরেছি। এখানে কিন্তু উদাহরণ দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে প্রচুর প্রশ্ন করা হবে আপনাদেরকে। ক্লাস টেস্টে এগুলো না বুঝলে কিন্তু উত্তর করতেই পারবেন না। 103, কোন নির্দিষ্ট তথ্য প্রমাণের দায়িত্ব। কোন নির্দিষ্ট তথ্য, একটা তথ্য, সেটা প্রমাণের দায়িত্ব কার? এটাকে বলা হচ্ছে প্লিয়া অফ অ্যালিবি বা অন্যত্র অবস্থান। এই প্লিয়া অফ অ্যালিবি এটা একটা প্রিন্সিপাল। এই প্লিয়া অফ অ্যালিবির যে ধারণা সেটা প্রতিফলিত হয়েছে সাক্ষ্য আইনের 103 ধারায়। যে তথ্যটির বিষয়ে আদালতকে বিশ্বাস করাতে চায়, মানে যে ব্যক্তি এখানে যে ব্যক্তি তথ্যটির বিষয়ে আদালতকে প্রমাণ করতে চায় তার উপর বর্তাবে। এখানে যে এর পর একটা ব্যক্তি শব্দ যুক্ত করে দেন। যে ব্যক্তি তথ্যটির বিষয়ে আদালতকে বিশ্বাস করাতে চায় ওই ব্যক্তি বা তার উপর বর্তাবে। যেমন উদাহরণ, চুরি বা স্বীকৃতি প্রমাণের দায় পুলিশের। পুলিশ যদি জিআর মামলা হয় তাহলে প্রসিকিউশন পক্ষ বা পুলিশ তদন্ত করে প্রমাণ করে দিবে যে এইটা চুরি করেছে। তাহলে চুরি হয়েছে, মিস্টার এক্স চুরি করেছে, পুলিশ মামলা করেছে এক্স এর বিরুদ্ধে, জিআর মামলা হয়েছে। এবার পুলিশকে প্রমাণ করতে হবে প্রসিকিউশন পক্ষ থেকে যে আসলে মিস্টার এক্স চুরি করেছে, কারণ চুরির বিষয় দাবি করছে কে? পুলিশ। চুরির সময় সেখানে অনুপস্থিতি। এবার মিস্টার এক্স বা চোর সে বলছে যে চুরির সময় এখানে ঘটনা তো রাজশাহীতে, কিন্তু আমি তো রাজশাহীতেই ছিলাম না, আমি চট্টগ্রামে ছিলাম। সে এটা দাবি করছে, চট্টগ্রাম থেকে আমি কিভাবে চুরি করব? তাহলে চুরি হয়েছে, এক্স চুরি করেছে এটা দাবি করছে পুলিশ মামলা করে। তাই বাদী হিসেবে পুলিশকে সেটা প্রমাণ করতে হবে যে হ্যাঁ এক্স চুরি করেছে, কিভাবে করেছে সেটা প্রমাণ করেন। আর অপরদিকে যেহেতু এক্স বা চোর দাবি করছে যে আমি চুরির সময় ঘটনাস্থলে ছিলামই না, আমি অন্য জেলাতে ছিলাম, এবং ওই সময়ে একই জায়গা এই চট্টগ্রাম থেকে রাজশাহীতে চুরি করা আমার পক্ষে বাস্তবিক পক্ষে সম্ভবই না। তাহলে প্রমাণের দায় হচ্ছে আসামির বা অভিযুক্ত ব্যক্তির, যে সে যে অন্য জায়গায় ছিল, ভিন্ন জায়গায় ছিল, যেটাকে প্লে অফ অ্যালিবাই বলা হচ্ছে, সেটা প্রমাণের দায়িত্ব কার? আসামির। এই 25 সালে কিন্তু প্রশ্ন এসেছিল যে প্লে অফ অ্যালিবি প্রমাণের দায়িত্ব কার? আসামির বা অভিযুক্ত ব্যক্তির। কারণ আসামি দাবি করে যে আমি অন্য জায়গায় ছিলাম, তাই আসামিকে প্রমাণ করতে হবে যে আপনি যে অন্য জায়গায় ছিলেন প্রমাণ করেন। তাহলে চট্টগ্রামে ছিল, চট্টগ্রামে যেখানে ছিল সেখানকার কোনো সিসিটিভি ক্যামেরা বা যে জায়গায় ছিল সেখানকার কোনো লোকজনকে নিয়ে এসে দিতে পারে, অথবা সে চট্টগ্রামে গিয়েছিল সেটা টিকিট থাকতে পারে ট্রেনের বা বাসের, বা কোনো হোটেলে থাকলে সে হোটেলের যে রিসিট, এই ধরনের বিস্তারিত কোনো ডকুমেন্ট, বা ওখান থেকে কাউকে নিয়ে আসতে পারে যে হ্যাঁ ছিল। মানে কোনো ব্যক্তিকে আনতে হবে অথবা ডকুমেন্ট নিয়ে আসতে হবে, ব্যক্তি সাক্ষী দিবে অথবা ডকুমেন্ট নিয়ে এসে প্রমাণ করবে। 104, সাক্ষ্য গ্রহণীয় হওয়ার জন্য যে তথ্য প্রমাণ করতে হবে তা প্রমাণের দায়িত্ব। এখন আদালতে একটা কিছু দাবি করা হলো, তো এটা আদালত গ্রহণ করবে মানে অ্যাডমিট করবে, কিন্তু অ্যাডমিট করার জন্য আবার সেটার কিছু তথ্য প্রমাণ করতে হবে। সেটা প্রমাণের দায়িত্ব কার সেটা দেখে নিই। যিনি যা প্রমাণ করতে চান তা অন্য ঘটনার উপর যদি নির্ভরশীল হয় তাহলে ওই নির্ভরশীল ঘটনা, তথ্য বা বিষয় প্রমাণের দায় তা প্রমাণের ইচ্ছা পোষণকারী। অর্থাৎ এখানেও আমরা দেখছি যে যে যা দাবি করছে তাকেই তা কিন্তু প্রমাণ করতে হচ্ছে। এখানে দুইটি ঘটনা থাকবে, দুইটি ঘটনার মধ্যে আদালত একটা মেনে নিবে যদি অপরটি প্রমাণ হয়। তার মানে এখানে দুইটি ঘটনা থাকবে, একটা কজ এবং আরেকটা হচ্ছে ইফেক্ট, একটা কারণ আর আরেকটা হচ্ছে ফলাফল। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন, মৃত্যুকালীন ঘোষণা। এখন একজন ব্যক্তি মৃত্যুকালীন ঘোষণা দিয়ে মারা গেছেন, 32 ধারে আমরা পড়েছি। তাহলে মৃত্যুকালীন যদি ঘোষণা হয় তাহলে কোনো ব্যক্তি যে মৃত্যুবরণ করার সময় কোনো বক্তব্য পেশ করে গেছে তার মৃত্যুর কারণ সম্পর্কে, এটা প্রমাণ আগে ওই ব্যক্তি যে মৃত্যুকালীন ঘোষণা দিয়ে মারা গেছে। তাহলে মৃত্যু প্রমাণের দায়িত্ব যে মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে চাচ্ছে আদালতে, যে রহিম মৃত্যুবরণের সময় বলে গেল যে করিম তাকে খুন করে গেছে, মানে করিম তাকে আঘাত করেছে, এবং সে বলছে আমি যদি মারা যাই আমার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে কে? করিম। তাহলে করিমকে ফাঁসানোর আগে
রহিম যে মারা গেছে, রহিমের ডেড বডিটা আগে দরকার, মানে রহিম যে মারা গেছে ডেড বডি দিয়েই তো তার মৃত্যু প্রমাণ করতে হবে। আর ডেড বডি যদি পাওয়া না যায়, তার তো মৃত্যু নিশ্চিত হচ্ছে না। তাহলে মৃত্যু প্রমাণের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ডেড বডি উপস্থাপন করা। যেমন বাংলাদেশে একটা ঘটনা ঘটেছিল যে একজন এমপি ভারতে গিয়ে কি মার্ডারের শিকার হয়। তো তার কিন্তু ডেড বডি পাওয়া যাচ্ছিল না। ডিবি প্রধান হারুন তিনি কিন্তু কি করছিলেন, সেটা খোঁজ খবর নিচ্ছিলেন, খুঁজে বের করছিলেন। এই ধরনের ঘটনা আমরা দেখেছি। তো যতক্ষণ ডেড বডি পাওয়া যাচ্ছে না ততক্ষণ কিন্তু সে মৃত এটা কিন্তু ঘোষণা দেওয়া যাচ্ছে না। তাহলে যিনি প্রমাণ করতে চান, তাহলে মনে করেন রহিম মারা গেছে, রহিমের স্ত্রী আদালতে এসে বলছে রহিমকে করিম খুন করেছে, এটা রহিম মৃত্যুর সময় বলে গেছে আমাকে। আদালত বলবে যে রহিম যে মারা গেছে তার আগে ডেড বডি নিয়ে আসেন, রহিমের মৃত্যু আগে প্রমাণ করেন। এই হচ্ছে বিষয়। তাহলে মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে চাইলে আগে মৃত্যু প্রমাণ করতে হবে। এই মৃত্যু প্রমাণ করার দায়িত্ব কার? যে দাবি করছে মৃত্যুকালীন ঘোষণা আদালতে উত্থাপন করছে তাকেই, অর্থাৎ দুইটা ঘটনা ওই রহিমের স্ত্রীকে প্রমাণ করতে হবে। দলিল হারানো, যিনি প্রমাণ করতে চান, মনে করেন আদালতে একটা মামলা হয়েছে, এই মামলার একটা গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে হারিয়ে গেছে। এখন দলিল যে হারিয়ে গেছে সেটা যে দাবি করছে যে স্যার আমার দলিল তো হারিয়ে গেছে, তা দলিল যে হারিয়ে গেছে আপনি কি কোনো জিডি করেছিলেন? যদি জিডি করে থাকেন তাহলে জিডির কপি দেন। তার মানে যিনি দাবি করছেন দলিল হারিয়ে গেছে তাকে প্রমাণ করতে হবে হারিয়ে গেছে। হারিয়ে গেলে হয় জিডি থাকতে হবে, অথবা হারিয়ে গেছে এই বিষয়ে অন্য কোনো ব্যক্তিকে আদালত দাঁড়িয়ে কি করতে হবে, সাক্ষ্য দিতে হবে, হ্যাঁ যে এই দলিলটি হারিয়ে গেছে এটা আহ কোনো না কোনো ব্যক্তির, কিন্তু জানেন। এই মুহূর্তে আমরা একটা ব্রেকে যাই। আচ্ছা জুয়েল ভাই বলেন, প্রশ্ন করেন। জুয়েল ভাই। স্যার। হ্যাঁ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে বললেন যে এই যে মৃত্যুটা প্রমাণ করতে হলে ডেড বডি লাগবে, ডেড বডি ছাড়া স্যার অন্য কিছু মাধ্যমে প্রমাণ হবে না স্যার? কিভাবে বলেন? ডেথ সার্টিফিকেট বা অন্য কোনো সাক্ষী দিয়ে বা আপনি ডেথ কোনো সার্টিফিকেট ডকুমেন্টস। কে দিবে? আপনি ডেড বডি ছাড়া ডেথ সার্টিফিকেট দিবে? কেউ দিবে? ডেড বডি না দেখে ডেথ সার্টিফিকেট কেউ দিবে? দেখেছেন কখনো? তাহলে স্যার ওই যতদিন না ডেড বডি পাওয়া যাবে স্যার ওটার কোনো প্রমাণ হবে না স্যার? না, 7 বছর নিখোঁজ থাকলে তখন ঘোষণা করা যাবে। এটার অনেক বড় 7 বছর। প্রসিডিউর আছে। আচ্ছা, আমরা আলোচনা করছি 104। জুয়েল ভাই যেটা প্রশ্ন করছিলেন সেটার উত্তর 108 ধারাতে আছে। যখন 108 ধারা পড়বো তখন আবার জুয়েল ভাইকে কিন্তু আবার কথা বলার সুযোগ দিব। 105 বলা হচ্ছে আসামির মামলাটি যে ব্যতিক্রমের মধ্যে পড়ে তা প্রমাণের দায়িত্ব। ব্যতিক্রম বলতে আমরা পেনাল কোডে কি পড়েছি? জেনারেল এক্সেপশনস বা সাধারণ ব্যতিক্রম। তো ওই সাধারণ ব্যতিক্রমের কথা বলা হচ্ছে, অর্থাৎ দণ্ডবিধির ধারা 76 থেকে 106, যে কেউ যদি সাধারণ ব্যতিক্রমের কারণে কোনো ঘটনা ঘটে বা রাইট অফ প্রাইভেট ডিফেন্সের কারণে কাউকে আঘাত করে বা কারো হত্যা করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু এভাবে মৃত্যু ঘটালেও কি হয় না, সাজা হয় না। অর্থাৎ আমরা জানি যে জেনারেল এক্সেপশনস মানে গিলটি মাইন্ড বা মনের মধ্যে যে কোনো অপরাধ করার ইচ্ছা সেটা যেহেতু থাকে না, দুষ্টু মন বা অপরাধী মন থাকে না, সেই কারণে কিন্তু অভিযুক্ত ব্যক্তির কোনো সাজা হয় না। তো কেউ যদি বলে, মনে করেন এক্স এর হাতে ওয়াই মৃত্যুবরণ করেছে, ওয়াই মারা গেছে এক্স এর মাধ্যমে। এখন এক্স দাবি করছে যে আমি ইচ্ছাকৃতভাবে তাকে খুন করিনি, ভুল ভুলবশত বা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, যেটা আমি রাইট অফ প্রাইভেট ডিফেন্স বা জেনারেল এক্সেপশনস এর কারণে হয়েছে। তো এটা কে দাবি করছে? আসামি। তাহলে আসামি যেহেতু দাবি করছে যে আমার ঘটনাটা আহ, দণ্ডবিধির মানে সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে, তো যেহেতু আসামি দাবি করছে তাহলে এটা কাকে প্রমাণ করতে হবে? আসামিকে প্রমাণ করতে হবে। প্রথমে আমি বলেছিলাম 101 ধারায় যে যে যা দাবি করে তাকেই তা প্রমাণ করতে হবে। তো আসামি দাবি করছে স্যার আমার ঘটনা সঠিক, যে আমার হাতেই ওয়াই মারা গেছে, কিন্তু এটা আমি ইচ্ছাকৃতভাবে করিনি। এটা এই জেনারেল এক্সেপশনস এর মাধ্যমে আমি প্রমাণ করতে পারবো যে আমি নির্দোষ। আদালত এমন পরিস্থিতির, অর্থাৎ ব্যতিক্রম
অনুপস্থিতি সম্পর্কে শ্যাল প্রিজুম করবেন। তার মানে কোনো মামলা যখন আসামির বিরুদ্ধে হবে, আদালত প্রথমেই ধরে নিবে যে সাধারণ ব্যতিক্রমের কোনো অবকাশ নাই। এখন সাধারণ ব্যতিক্রম নাই বলেই তো মামলায় তার বিচারের জন্য আদালত চেষ্টা করবে প্রসিকিউশন পক্ষের দাবি অনুযায়ী। কিন্তু যদি আসামি দাবি করে যে না, এটা আমি নিজেকে বাঁচাতে অপর পক্ষকে আঘাত করেছি, তাহলে ওইটা আসামিকেই প্রমাণ করতে হবে। সুতরাং এমন পরিস্থিতি অর্থাৎ ব্যতিক্রম প্রমাণের দায় হচ্ছে আসামি পক্ষের, অর্থাৎ ব্যতিক্রম দাবিকারীর। যেহেতু ব্যতিক্রম আসামি পক্ষ দাবি করছে, আসামি বা আসামি পক্ষের আইনজীবী, তাই তাদেরকেই প্রমাণ করতে হবে। ব্যতিক্রম দাবিকারীকে বিচার কার্যে প্রথমেই দাবি উত্থাপন করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন কোনো ঘটনা যে ব্যতিক্রমের মধ্যে পড়ছে, এটা কখন আসামি পক্ষ দাবি করবে? যখন চার্জ গঠন করা হবে তখন দাবি করতে হবে। চার্জের সময় বলবে যে আপনার বন্দুকের গুলিতে অমুক ব্যক্তি মৃত্যুবরণ করেছে এত তারিখ এত এই সময়ে, আপনি দোষী না নির্দোষ। তখন ওই সময় আদালতে দরখাস্ত দিয়ে আসামি পক্ষ যেমন ডিসচার্জের প্রার্থনা করতে পারে, ঠিক একই স্টাইলে একটা দরখাস্ত দিয়ে দাবি করতে হবে যে হ্যাঁ, এই ঘটনা আসামির হাতেই ঘটেছে, কিন্তু ঘটনার বর্ণনা এরকম, এই এই মাধ্যমে। তার মানে আর একটা কাউন্টার একটা কি করতে হবে, দাবি করতে হবে। এবং ঘটনার বর্ণনা বাদীপক্ষ যেভাবে মামলায় দিয়েছে তার বর্ণনাটাকে একটু টুইস্ট করে, বা আসলেই সত্যি যদি ব্যতিক্রম এর মধ্যে পড়ে, তাহলে কিভাবে ঘটনাটা ঘটেছে, পরিস্থিতিটা কি, ব্যতিক্রমের মধ্যে যে যেভাবে পড়ছে সেটা ব্যাখ্যা সহ একটা বর্ণনা পিটিশন আকারে, দরখাস্ত আকারে আদালতে উপস্থাপন করতে হবে এবং বলবে যে আমি নির্দোষ এবং এইভাবে ঘটনা ঘটেছে। উদাহরণ হচ্ছে দণ্ডবিধি 325 ধারায় অভিযুক্ত কোনো ব্যক্তি, সে বলতে পারে যে 335 ধারায় অর্থাৎ ব্যতিক্রমের মাধ্যমে আত্মরক্ষার আমি চেষ্টা করেছি এবং চেষ্টা করতে গিয়ে অপরপক্ষ গুরুতর আহত হয়েছে। 106, যে বিষয় বিশেষভাবে কোনো ব্যক্তির অবগতির মধ্যে থাকে, অর্থাৎ এই জিনিসটা, এই বিষয়টা শুধুমাত্র ওই ব্যক্তি জানতে পারবে, সেক্ষেত্রে তা প্রমাণের দায়িত্ব তারই, উক্ত ব্যক্তির উপরই বর্তাবে। উদাহরণ, রেলগাড়িতে টিকিট ছাড়া ভ্রমণের দায়ে অভিযুক্ত ব্যক্তিকেই প্রমাণ করতে হবে যে সে টিকিট সংগ্রহ করেছিল। মনে করেন আপনি রেল লাইনে মানে রেলগাড়িতে উঠেছেন, মানে ট্রেনে উঠেছেন, ট্রেনে ওঠার পরে টিকিট চেক করতে আসলো। এখন টিকিট চেক করার সময় আপনি বলছেন যে আমি টিকিট তো কেটেছিলাম কিন্তু আমার পকেট থেকে হারিয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না। এখন টিকিট চেকার কি শুনবে? আপনাকে তো জরিমানা দিয়ে দিবে, আপনার নামে মামলা দিয়ে দিবে। এখন আপনার নামে যদি মামলা হয়, টিকিট চেকার বলবে সে টিকিট দেখাতে পারেনি বলে আমি মামলা দিয়েছি। এখন আপনি যদি দাবি করেন আসামি পক্ষ যে আমি টিকিট কেটেছিলাম কিন্তু হারিয়ে গেছে, তা আপনি যে টিকিট কেটেছিলেন সেটা প্রমাণের দায়িত্ব কার? আপনারই। কারণ টিকিট কেটেছেন কি কাটেননি সেটা তো ওই টিটি জানে না, যে টিকিট চেক করে, আপনারই জানার কথা। কারণ বিষয়টি তারই ভালোভাবে অবগতির মধ্যে থাকা উচিত, মানে টিকিট কেটেছে কিনা আমি ভালোভাবে জানি। যদি আমি কেটে থাকি, টিকিট হারিয়ে গেলেও আমি অন্য কোনো ভাবে প্রমাণ করতে পারি। যদি অনলাইনে কেটে থাকি তাহলে কি করতে পারবো? অনলাইনে তো কপি থাকেই, সেটা দিয়ে প্রমাণ করতে পারবো। আর অফলাইনে কেটে থাকলে টিকিটটা হারিয়ে গেলেও অফলাইনে ওই জায়গায় সিসিটিভি যদি ক্যামেরা থাকে, ক্যামেরাতে হয়তো বা আপনাকে ওই সময় তারিখে দেখা যেতে পারে। বা আপনার কাছে যদি টিকিটের ছবি থাকে, এখন কিভাবে প্রমাণ করবেন? প্রমাণের দায়িত্ব আপনার। যদি প্রমাণ করতে না পারেন অবশ্যই আপনাকে জরিমানা দিতে হবে। 107, যে ব্যক্তির, আচ্ছা এখানে ট্রেনে টিকিট কাটার উদাহরণ আছে, এই ধরনের অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। আপনারা ভাববেন যে আর কি কি এরকম পরিস্থিতি হতে পারে, যেটা যেটা শুধুমাত্র যে আসামি সেই জানবে, অন্য কেউ জানবে না। যে ব্যক্তি বিগত 30 বছর এর মধ্যে জীবিত ছিল, তার মৃত্যু প্রমাণের দায়িত্ব। এখন 30 বছরের মধ্যে কোথাও না কোথাও একটা ব্যক্তিকে দেখা গেছে, সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে বা ভিডিওতে দেখা গেছে, বা খবরে হয়তো বা লাইভ হচ্ছে কোনো কিছু, ওই লাইভে তাকে পিছন দিয়ে যেতে দেখা গেছে। তার মানে সে 30 বছরের মধ্যে কোনো না কোনো ভাবে জীবিত ছিল, এইটা হচ্ছে প্রমাণ আছে। এখন কোনো ব্যক্তি যদি দাবি করে যে না সে মৃত্যুবরণ করেছে, তাহলে মৃত মর্মে দাবিকারীর উপর ন্যস্ত হবে। অর্থাৎ যে কোনো ব্যক্তিকে মৃত মর্মে দাবি করছে, ওই দাবিকারীকে প্রমাণ করতে হবে যে সে মৃত। সাধারণত ধরে নেওয়া হবে সে জীবিত আছে তাই। অর্থাৎ 30 বছরের মধ্যে তার যদি কোনো আলামত কোথাও পাওয়া যায়,
যেমন মনে করেন যে একজন ব্যক্তি নিখোঁজ হয়ে গেছে দীর্ঘদিন, কিন্তু সে 20 বছর আগে ফোন দিয়েছিল বাসায়, মোবাইল ফোনে কল দিয়েছিল, এবং তার মা তার কণ্ঠ শুনেছে এবং সে বিপদে আছে, এরকম কোনো কথাবার্তা হয়েছে, অর্থাৎ কোনো না কোনো যদি ক্লু পাওয়া যায় যে সে বেঁচে ছিল, 30 বছর পার হলে তাকে নর্মালি মৃত ঘোষণা করা হবে, তার আগে নয়। আর জুয়েল ভাই যেটা প্রশ্ন করছিলেন যে ব্যক্তি যদি মানে মৃত কিন্তু ডেড বডি পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে কি করতে হবে? 8 ধারে বলা হচ্ছে যে ব্যক্তি সম্পর্কে বিগত 7 বছর যাবত কোনো খোঁজ পাওয়া যায়নি সে জীবিত বিষয়টি প্রমাণের দায়িত্ব। মনে করেন কোনো ব্যক্তি যদি 7 বছর ধরে, হ্যাঁ জুয়েল ভাই লাইন আসেন, জি স্যার। কোনো ব্যক্তি যদি 7 বছর ধরে নিখোঁজ থাকে, ঠিক আছে, তাহলে জি স্যার। এইটা এইটা আইনত তাকে মৃত ঘোষণা করা হবে। 7 বছর ধরে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করলে যার স্বার্থে বাঁচছে সে হয়তো বা দাবি করবে স্যার আরো অপেক্ষা করেন, 107 ধারা মতে 30 বছর পর্যন্ত অপেক্ষা করেন। এখন যে 30 বছর পর্যন্ত অপেক্ষা করার কথা বলবে, অর্থাৎ জীবিত মর্মে দাবি করছে কোনো ব্যক্তি আদালতে, তাহলে তার উপরে কিন্তু ন্যস্ত হবে যে সে যে জীবিত, তাহলে 7 বছরের মধ্যে কোনো না কোনো অ্যাক্টিভিটিস বা যোগাযোগ তার সাথে হয়েছে নিখোঁজ ব্যক্তির সাথে, তাহলে এই যোগাযোগ জি বা স্যার। অ্যাক্টিভিটিস প্রমাণ করেন। তাহলে সাধারণত ধরে নেওয়া হবে সে মরে গেছে, তাই তার মানে 7 বছর নিখোঁজ থাকলে কিন্তু আদালত ধরে নিবে যে কোনো ব্যক্তি মারা গেছে। এবার প্রশ্ন উত্তর পেয়েছেন আপনি তখন যেটা করেছিলেন? জি স্যার। আচ্ছা, তাহলে 7 ধারা এবং 8 ধারা এরকমই। 109, স্যার, অংশীদারগণ বলেন। স্যার এই 7 বছরের মধ্যে ওই ব্যক্তিকে না পাওয়া গেলে যদি আদালত তাকে মৃত ঘোষণা করে স্যার, যদি স্যার 7 বছর পর হুম আবার ওই ব্যক্তি ফিরে আসে, তখন হুম, ওই ফিরে সময় আসলে যে ঘটনাগুলো ঘটছে পক্ষে বিপক্ষে গেছে হুম কারো, তখন হুম ওগুলা কি হুম, হবে স্যার? কোনো ব্যক্তি যদি মৃত ঘোষণা হয়, মনে করেন তার নামে এটা যদি ক্রিমিনাল কেস হয়, তাহলে ক্রিমিনাল জি কেস স্যার। যদি মনে করেন মিস্টার রহিম নিখোঁজ, জি এখন স্যার। আমরা দাবি সে নিখোঁজ, তাই তাকে মৃত ধরে নেওয়া হচ্ছে, মামলা খারিজ হয়ে গেল। এখন জি সাত স্যার। বছর পর বা 10 বছর পর সে যদি ফেরত আসে, ওই মামলা আবার রিওপেন হবে, তার নামে আবার মামলা চলবে এক। এখন জি স্যার। তার নামে মামলা নাই কিন্তু সে মৃত, এটা ধরে নিয়ে তার সম্পত্তি ভাগ বাটোয়ারা হচ্ছে। ভাগ বাটোয়ারা জি হওয়ার স্যার। পর সে যদি ফেরত আসে, তাহলে তার সম্পত্তি আবার তার কাছে ব্যাক আসবে। বুঝতে জি পেরেছেন? স্যার। জি স্যার। মানে জটিলতা তৈরি হবে, যতটুকু সম্ভব সে থাকলে যা জি হতো স্যার। সে অবস্থায় ফেরত নিয়ে আসার চেষ্টা করা হবে। জি স্যার। আচ্ছা, কোনো ব্যক্তি যদি আসলে নিখোঁজ হয়ে যায়, তাহলে তার স্ত্রী সন্তানেরা যদি মনে করে তার সম্পত্তি ভাগ বাটোয়ারা করব, তাহলে কিন্তু সহজে জি হয় না। এখানে আদালতের মাধ্যমে সার্টিফিকেট নিতে হবে ঘোষণা করে, ঠিক আছে, এবং স্যার। এখানে পেপারে বিজ্ঞপ্তি দিতে হবে, তাকে আসার জন্য প্রসিডিউর আছে, হ্যাঁ, মামলার মাধ্যমে করতে হয়, না হলে হয় না। যদি সম্পত্তি আপনি বাটোয়ারা করতে চান, ওয়ারি সূত্রে পেতে চান, সার্টিফাই মানে এটা আপনার ওয়ারিশন সনদ যেভাবে নিতে হয়, মোটামুটি ওই ধরনের প্রসিডিউর আছে। মানে কেউ জি স্যার। চাইলেই যে বাবা নিখোঁজ হয়ে গেছে কয়েক বছর ধরে, আমি নিতে পারবো না, মিনিমাম 7 বছর নিখোঁজ থাকতে হবে, তার আগে হবে না সম্পত্তি ভাগ। বুঝেছেন? অংশীদারগণ বা জমিদার, প্রজা, মালিক, প্রতিনিধির সম্পর্ক, প্রতিনিধির মধ্যে সম্পর্ক প্রমাণের দায়িত্ব। যেমন এখানে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আমি শিক্ষক আর আপনারা আমার স্টুডেন্ট, শিক্ষার্থী বা ছাত্র। তো এখানে যদি কোনো কারণে কোনো জায়গায় দাঁড়িয়ে একটা ঝামেলা তৈরি হয়, এবং মনে করেন যে আমি আর জুয়েল ভাই মনে করেন এক জায়গায় আছি, এখন বয়স কার কত সেটা ম্যাটার না, আমি জুয়েল ভাই শিক্ষক, জুয়েল ভাই আমার ছাত্র বা স্টুডেন্ট। এখন কোনো যদি ঝামেলা হয়, ঝামেলা হলে সাধারণত যে সুপিরিয়র পর্যায়ে আছে, ছাত্র শিক্ষকের মধ্যে শিক্ষকের সম্মান বেশি, একটু উচ্চতর সম্মানের দিক দিয়ে আমি আছি এখানে। তো এইটার কারণে এই পুরো দায়টা যে সুপিরিয়র পর্যায়ে আছে তাকে প্রমাণ করতে হবে। যেমন কোনো যদি ঝামেলা হয়, তাহলে আমি যে শিক্ষক এটা প্রমাণের দায়িত্ব আমার, কিন্তু জুয়েল ভাই যে ছাত্র এটা প্রমাণের দায়িত্ব কিন্তু জুয়েল ভাইয়ের না। আমি কি বোঝাতে পারলাম জুয়েল ভাই?
সম্পর্ক আছে মর্মে পক্ষদ্বয় কাজ করছে প্রতীয়মান হলে সম্পর্ক নেই বা অবসান ঘটেছে মর্মে দাবিকারীর উপরে ন্যস্ত হবে। 110, মালিকানা প্রমাণের দায়িত্ব, প্রিজাম্পশন অফ ওনারশিপ। দখলকারী ব্যক্তি মালিক নয় মর্মে দাবিকারীর উপর ন্যস্ত হবে। অর্থাৎ এই জিনিসগুলো কমন সেন্সের বিষয়, যদি একটু মনোযোগ দিয়ে ভাবেন তাহলেই পারবেন। একজন মালিকানা দাবি করছে এবং অপর পক্ষ কি অস্বীকার করছে। যে দাবি করবে তাকে তা প্রমাণ করতে হবে এবং যে অস্বীকার করবে তাকেই তা প্রমাণ করতে হবে কেন অস্বীকার করছে। 111, যে লেনদেনের ক্ষেত্রে এক পক্ষের সক্রিয় আস্থার সম্পর্ক সেক্ষেত্রে সরল বিশ্বাস প্রমাণের দায়িত্ব। যে পক্ষ সক্রিয় আস্থার মাধ্যমে সম্পর্কিত সে পক্ষের উপরে ন্যস্ত। যেমন এখানে আমি আপনাদেরকে ঘোষণা দিলাম যে আমি অনলাইনে কোর্স করাবো, আপনারা ভর্তি হলেন, আমাকে বিশ্বাস করে পেমেন্ট আগে দিয়েছেন, আমাকে পেমেন্ট দেওয়ার পরে আপনাকে একটা গ্রুপে অ্যাড করে আমি ক্লাস শুরু করেছি। তার মানে আমাকে বিশ্বাস করে আপনারা কি করেছেন, আপনাদের পেমেন্ট দিয়েছেন, আপনাদের টাকা পাঠিয়েছেন বিকাশে। তো এখানে আপনারা টাকা পাঠিয়েছেন এটা আপনারা দাবি করছেন। এখন আমি যদি দাবি করি না আপনি টাকা পাঠাননি, তো আপনি টাকা পাঠাননি এটা প্রমাণের দায়িত্ব তখন আমার উপরে বর্তাবে, কারণ আমি শিক্ষক হিসেবে সুপিরিয়র পর্যায়ে আছি। এই কারণে দেখেন, কোনো যুবক পুত্র এবং পিতার মধ্যে যদি কোনো ঝামেলা হয় তাহলে এই ঝামেলায় আস্থার যে সম্পর্ক, এই সম্পর্ক প্রমাণের দায়িত্ব হবে হচ্ছে পিতার উপরে, কারণ পিতা পুত্রের মধ্যে পিতা কিন্তু উচ্চ পর্যায়ে আছে। তাই কোনো পীর এবং মুরিদ, পীর মুরিদ বলতে এখানে শিক্ষক এবং ছাত্র, যেহেতু পুরাতন আইন 1872 সালের আইন, তাই পীর মুরিদ শব্দগুলো তখন চলতো। এখানে পীরের ওপর, এখানে ইংরেজি শব্দ অন্য আছে, আমি এখানে পীর মুরিদ শব্দটা ব্যবহার করেছি। তার মানে যে সুপ্রিয় পর্যায়ে আছে এবং যে শীর্ষ, অর্থাৎ গুরু শীর্ষর মতন, তাহলে গুরুর উপরে বর্তাবে যদি তাদের মধ্যে ঝামেলা তৈরি হয়। মক্কেল এবং উকিলের মধ্যে যদি কোনো ঝামেলা তৈরি হয় তাহলে এই ঝামেলার দায় চলে যাবে উকিলের উপরে, কারণ উকিল জ্ঞানী মানুষ। মক্কেল ভুল করতে পারে কিন্তু উকিল ভুল করে কিন্তু মক্কেলের সাথে ঝামেলায় জড়িয়ে যাওয়া যাবে না। তাই কিন্তু এই দায় কিন্তু উকিলকে নিতে হবে এবং কোনো ঝামেলা হলে উকিল যে নির্দোষ সেটা উকিলকে প্রমাণ করতে হবে। অর্থাৎ যাকে বিশ্বাস করে লেনদেন হয়, সরল বিশ্বাসে লেনদেন প্রমাণের দায়িত্ব তার উপর ন্যস্ত। একজন মক্কেল যদি বলে যে আমি উকিলকে আমার ফি দিয়ে দিয়েছি, এখন এই নিয়ে যদি ঝামেলা হয় আদালতে, তাহলে উকিলকে প্রমাণ করতে হবে যে ফি দেয়নি। আর উকিল যদি প্রমাণ করতে ব্যর্থ হয় তাহলে ফি দিয়েছে মর্মে ধরে নেওয়া হবে। এই হচ্ছে বিষয়। 112, 112 খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন। এখানে কনক্লুসিভ প্রুফ বিষয়ে বলা হয়েছে। বিচার্য বিবাহ স্থির, বিবাহ স্থির বা বলবৎ থাকা অবস্থায়, মানে বিয়ে হয়েছে, বিয়ের পরে তালাক হয়নি, থাকাকালে সন্তানের জন্মই তার বৈধতার চূড়ান্ত প্রমাণ। অর্থাৎ কোনো নারী পুরুষ বিবাহের পরে তাদের যদি সন্তান তৈরি হয়, এই সন্তানটা যে বৈধ এটা ধরে নেওয়া হবে এবং এটাই চূড়ান্ত প্রমাণ। চূড়ান্ত প্রমাণ মানে কনক্লুসিভ প্রুফ। চূড়ান্ত প্রমাণের নিচে আপনারা ইংলিশে লিখে নিতে পারেন, এটা আবার অখণ্ডনযোগ্য, অখণ্ডনযোগ্যর নিচে এই দিক দিয়ে লিখে নেন হচ্ছে কনক্লুসিভ প্রুফ। কনক্লুসিভ প্রুফের ইংরেজি হচ্ছে কনক্লুসিভ প্রুফ, বাংলা হচ্ছে চূড়ান্ত প্রমাণ, এবং সেটা অখণ্ডনযোগ্য। পিতৃত্বের আইনগত অনুমান, একটা সন্তানের পিতাকে সেটা যদি আমরা চিন্তা করতে যাই তাহলে ওই সন্তানের মা কে সেটা তো স্বাভাবিক বিষয়, কারণ মায়ের গর্ভেই তো সন্তান থাকে। তাহলে তার পিতাকে এটা নিয়ে যদি প্রশ্ন উঠে, তাহলে ওই মহিলা যদি বিবাহ বলবৎ থাকা অবস্থায় মানে ডিভোর্সের আগে যদি সন্তান হয়, তাহলে যে তার স্বামী সেই তার সন্তানের পিতা। এটা হচ্ছে একেবারে কনক্লুসিভ প্রুফ, এটা নিয়ে কোনো কথা বলার সুযোগ নেই। বিচ্ছেদের 228 দিনের মধ্যে যদি জন্ম হয়, মাতা পুনরায় বিবাহ না করলে, অর্থাৎ তালাক হয়ে গেছে, যখন তালাক হয় ওই সময়, ডাইভোর্সের সময় বা বিবাহ বিচ্ছেদের সময় ওই স্ত্রী সন্তান সম্ভবা ছিল বা কনসিভ করেছিল, অর্থাৎ গর্ভবতী ছিল, এইটা কিন্তু বোঝা যায় না। হয়তো বা 2-3 মাস কনসিভের সময় না পার হওয়ার আগে কিন্তু খুব একটা বোঝা যায় না। অর্থাৎ
অনেক সময় সিমটম কোনো কিছুই আসে না, কিছু কিছু সিমটম আসে, বমি বমি ভাব সহ এরকম, মাথা ঘোরা, এগুলো আমরা সিনেমা নাটকে দেখি। বা আমি একজন বিবাহিত মানুষ, এগুলো সম্পর্কে আমারও জ্ঞান আছে। আপনারা সবাই অ্যাডাল্ট মানুষ, আপনারাও মেবি এগুলো জানেন। মহিলা মানুষরাও ভালো জানেন, পুরুষ মানুষরাও জানেন। তো কোনো নারী যখন 1 বা 2 মাসের গর্ভবতী হন, তখন হয়তোবা সিমটম গুলো অনেকের, 50% মহিলার ক্ষেত্রে হয়তোবা, যে সুস্থ যদি মহিলা হয় তাহলে বুঝতে পারবে না, রক্ত স্বল্পতা যদি না থাকে। 3-4 মাস পরে হয়তোবা ফিজিক্যাল কিছু পরিবর্তন দেখা দিবে। তো মনে করেন কনসিপ্ট করলো, কনসিপ্ট করার পরে 2-3 সপ্তাহ পরে তালাক হয়ে গেছে তার হাজবেন্ডের সাথে, তাহলে সে যখন বাবার বাসায় অবস্থান করছে, ওই সময় অন্য কোনো পুরুষের সাথে শারীরিক সম্পর্ক না করলেও কিন্তু, যেহেতু তার গর্ভে তার আগের স্বামীর, বিবাহিত স্বামীর যার সাথে তালাক হয়েছে, তার সন্তান তার গর্ভে যেহেতু আছে, তাই এটা বৈধ সন্তান হিসেবে ধরে নিতে হবে। ততদিন পর্যন্ত, যতদিন এই যে বিবাহের তালাকের 180 দিন পরেও যদি সন্তান তৈরি হয়, তাও এটা আগের স্বামীরই সন্তান, এটা বৈধ সন্তান, এটা ধরে নিতে হবে। এটা অবৈধ বা বাস্টার্ড সন্তান না। তাহলে এখানে মাতা পুনরায় বিবাহ না করলে, এখন মনে করেন বিচ্ছেদ হয়েছে, বিচ্ছেদের আবার 3 মাস বা 4 মাস পরে ওই মহিলা যদি আবার বিবাহ করে, তাহলে দ্বিতীয় স্বামীর সাথে সে ঘর সংসার করছে, সেই অবস্থায় দ্বিতীয় স্বামীর মাধ্যমে তো সে গর্ভবতী হতে পারে। তাহলে বিষয়টা ভিন্ন। আশা করি এই বিষয়টা পরিষ্কার আপনাদের। এই যে 280 দিন, এই 280 দিন কিন্তু মনে রাখতে হবে, 280 দিনকে টার্গেট করে কিন্তু প্রশ্ন আসে, এবং আপনাদের বাস্তবেও কাজে লাগবে। আচ্ছা, একত্রে থাকাকালে, একত্রে বলতে স্বামী স্ত্রী একসাথে বসবাস থাকাকালে, মানে একই বাসায় বা একই ঘরের, একই ছাদের নিচে বসবাস করাকালীন, মিলনে বাধা না থাকলে, সম্ভাবনা না থাকলে, কনসিভ করার যে সময়, এই বিষয়টা বলা হচ্ছে। মনে করেন একত্রে থাকা মানে স্বামী স্ত্রীর রূপে যদি বসবাস করে, এখন একই গ্রামে একই বাসায় একই ঘরে থাকছে, তাহলে তো তাদের শারীরিক সম্পর্ক হওয়ার তো, না হওয়ার তো কোনো কারণ নাই, কোনো বাধা নাই। যদি কোনো পক্ষ দাবিও করে, স্বামী দাবিও করে বা স্ত্রী দাবিও করে যে না আমাদের শারীরিক সম্পর্ক হয়নি, তারপরেও আইন ধরে নেবে তাদের শারীরিক সম্পর্ক হয়েছে এবং স্বামীর মাধ্যমে সে গর্ভবতী হয়েছে। এটা হচ্ছে সাধারণ আইন। এখন যদি স্বামী বিদেশে থাকে, অনেক মহিলার থাকে না, স্বামী বিদেশে থাকে, অথবা এক জেলাতে স্বামী থাকে, আরেক জেলাতে স্ত্রী থাকে কাজের জন্য, এবং যেই সময় নারী বা ওই স্ত্রী গর্ভবতী হয়েছে, ওই সময় স্বামী তার সাথে দেখা করতেই আসেনি বা বেড়াতেও আসেনি, এক জেলায় থাক বা মানে ভিন্ন জেলায় থাক, অর্থাৎ একই সাথে তারা রাত্রি যাপন করেনি বা তারা একসাথে থাকেনি, এরকম যদি হয়, মানে এখানে ডিস্টেন্স যে রিলেশন, এরকম যদি সম্ভাবনা হয়, তাহলে কিন্তু আবার এই আইনের একটি ব্যতিক্রম। তো 112 ধারা খুবই গুরুত্বপূর্ণ। সন্তানের বৈধতা সম্পর্কে আদালত কি অনুমান করবেন? কনক্লুসিভ প্রুফ, চূড়ান্ত প্রমাণ। এরপরে আজকের আলোচনার সর্বশেষ 114। 114 ধারায় দেখেন, আমি খুব একটা বাংলা রাখিনি, সবগুলোই প্রায় ইংরেজি। এটা কি সম্পর্কে? আদালত কতিপয় বিষয়ের অস্তিত্ব অনুমান করতে পারবেন। কি, কেমন অনুমান? মে প্রিজুম, অর্থাৎ দুর্বল অনুমান। স্বাভাবিক ঘটনাবলীর গতিধারা, মানবিক আচরণ, সরকারি বা বেসরকারি কার্যাদির, যেগুলো স্বাভাবিকভাবে ঘটে প্রতিনিয়ত বা সম্ভাব্য মর্মে, সে ঘটনার অস্তিত্ব আদালত অনুমান করতে পারবে। এটা হচ্ছে মূল বক্তব্য এই 114 ধারার। এবার 114 ধারা থেকে প্রশ্ন কিভাবে আসে আমি বুঝিয়ে দিই। মনে করেন যে এখানে প্রশ্নে দিয়ে দিবে দ্য কোর্ট মে প্রিজুম, দ্য কোর্ট মে প্রিজুম, এভাবে শুরু হলো প্রশ্ন। আচ্ছা, আমি ভিন্ন কালির ব্যবহার করি, আমি হলুদ কালি ব্যবহার করছি। দ্য কোর্ট মে প্রিজুম, এইভাবে প্রশ্ন শুরু হলো। শুরু হওয়ার পরে আমরা চলে যাই 114 ধারার যে প্রশ্ন। দেখেন এখানে 14 নম্বর যে প্রশ্ন, সেই প্রশ্নটা এমসিকিউ। দ্য কোর্ট মে প্রিজিউম, এখানে দেখেন এতটুকু আছে। তারপরে কি আছে? তারপরে দেখেন আছে দ্যাট জুডিশিয়াল অ্যান্ড অফিসিয়াল অ্যাক্টস শ্যাল বিন রেগুলারলি পারফর্মড। এই যে বিধান, এই বিধানটি দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর কোন সেকশনে বর্ণিত আছে? এটা জুডিশিয়ারির 2015 সালের প্রশ্ন। দেখেন এটার অপশনে দেওয়া আছে কি, 79, 80 এবং 114। হয় 114 কি দিয়ে আছে? জি।
এবং ঘয়ে আছে 114 ই। তো এখানে উত্তর হবে ঘ, 114 ধারা থেকে আসছে, কিন্তু এখানে 114 ই। 114 ই কিভাবে হচ্ছে, এবার আমরা চলে যাব সেকশনে। দেখেন প্রথমে ছিল দ্য কোর্ট মে প্রিজুম, প্রশ্ন এইভাবে শুরু হয়েছিল। তারপরে দেখেন আমরা ইতে চলে যাই, দ্যাট জুডিশিয়াল অ্যান্ড অফিসিয়াল অ্যাক্টস হ্যাভ বিন রেগুলারলি পারফর্ম। তাহলে দেখেন এই ওপরের দ্য কোর্ট মে প্রিজুম দিয়ে শুরু হবে এবং এ বি সি ডি ই এফ জি এইচ আই জে আই পর্যন্ত আছে। এই আই পর্যন্ত যে 1 2 3 4 5 6 7 8 9, 9টা যে এখানে 114 ধারার যে 9টা যে ক্লজ আছে, এ বি সি ডি ই এফ জি এইচ আই, এই 9টা ক্লজের এই অংশটুকু ঢুকিয়ে দিবে প্রশ্নের মধ্যে, দিয়ে বলবে এটা কত ধারায় আছে। অপশনে 114 2 বার 3 বার থাকবে এবং আপনাকে এখানে ক্রস টার্গেট করতে হবে, অর্থাৎ এ বি সি ডি না ই থেকে দিয়েছে। তো এখানে দ্যাট জুডিশিয়াল অ্যান্ড অফিসিয়াল অ্যাক্ট, কোনো বিচার বিভাগীয় এবং অফিসিয়াল মানে কোনো কার্যালয়ের কাজ, হ্যাভ বিন রেগুলারলি পারফর্ম, মানে কোনো আদালত বা কোনো অফিসের কাজ যে নিয়মিত হয়ে থাকে, মানে দৈনন্দিন কার্যাবলী, এটা সম্পর্কে আদালত কেমন অনুমান করবে, মে প্রিজুম করবে। তো এই কথাটা 14 ধারার ইতে বলা আছে। তো এটা দেখেন প্রশ্ন, আবার আমরা যাই। এই যে প্রথমে আছে দ্য কোর্ট মে প্রিজুম, তারপরে ড্যাট জুডিশিয়াল, দেখেন হলুদ দিয়ে শুরু হলো, এখানে পিঙ্ক দিয়ে শেষ হলো, এবং কত ধারায়, 114 ই। তার মানে আপনাকে এখানে খুবই গুরুত্বের সাথে মনে রাখতে হবে যে এটা কোন জায়গা থেকে এসেছে। এখান থেকে আরো একটি প্রশ্ন মেবি এসেছে, সেটাও আমরা পড়ি। দ্য কোর্ট মে প্রিজুম দ্যাট, এরপরে আমরা অন্য কালি ব্যবহার করি, এভিডেন্স হুইচ কুড বি অ্যান্ড ইজ নট প্রডিউসড উড, ইফ প্রডিউসড, বি আনফেভারেবল টু দ্য পার্সন হু উইথহোল্ড ইট। হ্যাঁ, এটা দিয়ে এলো এবং একই প্রশ্ন করছে যে এটা কততে আছে। এখানে দেখেন এটা 2020 সালের প্রশ্ন, এবং এখানে প্রতিটা অপশনে 114 114 114 114। এখানে প্রথমে জি এফ ই বি, তার মানে 114 এর কোন ক্লজ, এটাকে উপধারা বলা হবে না, এটাকে বলা হবে ক্লজ। ক্লজের বাংলা বা দফা, বাংলায় হলে হয়তোবা ক খ গ ঘ এরকম হতে পারে। তো কোনো সংখ্যার পাশে যদি আরেকটা ব্র্যাকেটের সংখ্যা থাকে সেটা হচ্ছে উপধারা বলা হয়। আর যখন সংখ্যার পাশে যদি এবিসিডি এরকম কোনো লেটার বা বর্ণ থাকে তখন এটাকে ইংরেজিতে ক্লজ বলে এবং বাংলায় বলে দফা। তাহলে এটা কোন দফা থেকে প্রশ্ন সেটা টার্গেট করা হচ্ছে, তাহলে এটা ক, অর্থাৎ এটা জি থেকে করা হয়েছে। উত্তর হবে জি। এখন উত্তর ক, জি। তো জিতে আমরা চলে যাই, জিতে গেলে আমরা বুঝতে পারবো দ্যাট এভিডেন্স হুইচ কুড বি অ্যান্ড ইজ নট প্রডিউসড, মানে যেই সাক্ষ্যটা কোনো পক্ষকে আদালতে দেওয়ার দরকার ছিল কিন্তু সে দেয়নি, মানে প্রডিউস বা উপস্থাপন করেনি। উড, ইফ প্রডিউসড, যদি পরবর্তীতে দেওয়া হয়, বি আনফেভারেবল টু দ্য পার্সন হু উইথহোল্ড ইট, অর্থাৎ যে এটা মানে দিয়েছিল না তার বিরুদ্ধে চলে যাবে। এটা আপনারা জাস্ট সামান্য যদি মনে রাখেন তাহলে কিন্তু এই যে প্রডিউসড এই শব্দটা যদি মনে রাখতে পারেন বা এভিডেন্স এই শব্দটা মনে রাখতে পারেন তাহলে কিন্তু বুঝে যাবেন যে এটা জি। তো এইগুলো বাংলা কি সেটা ইংলিশ পড়লে একটু বুঝতে পারবেন। আর এটা মনে রাখার জন্য আমি যেটা আপনাকে ক্লু দিচ্ছি, যেমন এ, এ দেখবেন যে এখানে দ্যাট এ ম্যান হু ইজ এ পজেশন of stolen goods shown after the theft is either the thief or has received the goods knowing them to be stolen unless he can account for his prof- possession। এটার অর্থ হচ্ছে একজন মানুষ সে চুরি করলো এবং চুরি করার পর তার কাছে যদি ওই চোরাই মাল পাওয়া যায় তাহলে ধরে নিতে হবে সেই চোর, অথবা এই চোরাই মালটা সে জন্য শুনে অন্য কারো কাছ থেকে গ্রহণ করেছে। এ হচ্ছে মূল বক্তব্য। এতে কি আছে, তাহলে এটা ধরে নিবে আদালত, তার মানে শ্যাল প্রিজুম করবে। কারো কাছে যদি মাল পাওয়া যায়, অর্থাৎ 411 ধারা,
পেনাল কোডের 411 ধারায় কারো কাছে যদি আলামত পাওয়া যায়, চোরাই মাল পাওয়া যায়, তাহলে তাকে চোর ধরে নিবে, অথবা সে চোরাই মাল গ্রহণ করেছে এটা ধরে নিবে আদালত। এটা হচ্ছে মে প্রিজুম। এখন এতে কি আছে, এই যে স্টলেন গুডস, এতে স্টলেন গুডস এতটুকু মানে চুরির বিষয়টা আছে এতে, এভাবে মনে রাখবেন। তার মানে আপনি এই এই স্টলেন গুডস এই জায়গাটুকু আপনারা আন্ডারলাইন করেন বা এইভাবে হাইলাইট করেন। বি মনে রাখার উপায় হচ্ছে অ্যাকমপ্লিস। অ্যাকমপ্লিস মানে যে সহযোগী অপরাধী, মানে অপরাধের যে সহযোগী। যদি একটা মামলায় 2-3 জন আসামি থাকে, প্রত্যেককে অ্যাকমপ্লিস বলা হচ্ছে। সিতে কি আছে, এখানে বিল অফ এক্সচেঞ্জ দিয়ে মনে রাখবেন। ডিতে মনে রাখবেন হচ্ছে থিং অর স্টেট। ই মনে রাখবেন জুডিশিয়াল অ্যান্ড অফিসিয়াল অ্যাক্টস, আমরা একটু আগে দেখলাম। এফ মনে রাখবেন হচ্ছেন কমন কোর্স। আর জি মনে রাখবেন হচ্ছে এভিডেন্স প্রডিউসড, যে কোনো একটা। এইচ দিয়ে মনে রাখবেন হচ্ছে রিফিউজ। আর আই দিয়ে মনে রাখবেন হচ্ছে অব্লিগেশন, অথবা হোয়েন মনে রাখতে পারেন। শেষে ডিসচার্জ আছে, হ্যাঁ। তো এইভাবে ছোট ছোট শব্দ দিয়ে মনে রাখার চেষ্টা করবেন, তাহলে প্রশ্ন যেভাবে আসুক না কেন, যদিও এটার উত্তর করা কিন্তু টাফ, কনফিউশন তৈরি হবে। তো আজকের আলোচনা এতটুকুই। আমরা আগামী ক্লাসে 115 ধারা আলোচনা করব। 115 ধারায় আছে হচ্ছে এস্টপেল, মানে কেউ যদি কোনো কিছু দাবি করে পরে আর সেটা অস্বীকার করতে পারবে না, মানে মুনাফিকের জায়গা নাই আইনে। আজকের আলোচনা থেকে কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করে দিয়ে আগামী সকালে সকাল 10টায় এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন আশা করি। আজকের ক্লাসটা মোটামুটি সহজ ছিল আশা করি। যদি আমার আলোচনার মধ্যে যে মানে কথাগুলো আমি বললাম, এগুলো যদি মনোযোগ সহকারে শোনেন তাহলে ক্লাসে বুঝে যাওয়ার কথা। তারপরও বুঝতে না পারলে অবশ্যই ভিডিও দেখে মিলিয়ে নিবেন নোটের সাথে। ভিডিও দেখার পরেও যদি বুঝতে না পারেন, আমি তো আছি, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি বুঝিয়ে দিব। এবং এই বিষয়গুলো আমি কি করব, আবার রিভিশন ব্যাচে তো আমি মূল মূল জায়গাগুলো আলোচনা করবই। এবং রিভিশন ব্যাচে এই যে মূল নোট আপনাদের দিয়েছি, এই মূল নোটের 3 ভাগের মাত্র 1 ভাগ পড়াবো। 3 ভাগের 1 ভাগ পড়াবো, অর্থাৎ এখানে যা কিছু আছে তার থেকে অনেক পড়াটা কমিয়ে দেব। 15 দিনে রিভিশন ব্যাচের পড়াটা রিভিশন করে ফেলবো, বাকি 15 দিনে মডেল টেস্ট নিব। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।